সুপ্রিয় শিক্ষার্থীরা, নবম দশম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা যে অধ্যায়টি নিয়ে আলোচনা করব সেটি হলো সাধারণ গণিতের অধ্যায় 2 অর্থাৎ সেট এবং ফাংশন। তো চলো শুরু করা যাক। অধ্যায়টির প্রথম ধারণা হিসেবেই আমাদের সামনে আসছে সেট। সেটটাকে যদি আমরা সংজ্ঞায়িত করতে যাই, আমরা বলতে পারি বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহকে সেট বলে। এখন আমরা এখানে কতগুলো টার্ম আছে তার দিকে যদি খেয়াল করি, আমরা প্রথমে খেয়াল করতে পারবো বলা হচ্ছে যে বাস্তব বা চিন্তা জগতের, অর্থাৎ সেটকে যে সবসময় বাস্তবে উপস্থিত থাকতে হবে এমন কোনো কথা নেই, আমাদের কল্পনার মাঝেও সেট থাকতে পারে। দ্বিতীয় টার্মটা খেয়াল করব সুসংজ্ঞায়িত, অর্থাৎ সেটের উপাদানগুলোকে অবশ্যই সুসংজ্ঞায়িত কোনো বস্তু হতে হবে, সেটা বাস্তবে হোক বা কল্পনায় হোক, তার সুনির্দিষ্ট একটা নাম থাকতে হবে। এমন হলেই সেটের আরেকটা শর্ত পূরণ হলো। আরেকটা কথা বলা হলো বস্তুর সমাবেশ বা সংগ্রহকে সেট বলে। যদি কোনো জীবন্ত বস্তু হয় তাহলে তাদের একত্রীকরণকে আমরা বলতে পারি সমাবেশ, আর যদি জড় বস্তু হয় তাহলে তাদের একত্রীকরণকে আমরা বলতে পারি সংগ্রহ। এরকম যে চারটা শর্ত যখন পূর্ণ হবে তখনই সেগুলো হচ্ছে সেট। অর্থাৎ এখন আমরা সুনির্দিষ্টভাবে বলতেই পারি যে বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহকে সেট বলে। যেমন চলো কিছু উদাহরণ দিয়ে শেখা যাক। বইতেই দেখো একটা উদাহরণ দেওয়া আছে, নবম দশম শ্রেণীর বাংলা, ইংরেজি, গণিত এই তিনটি পাঠ্য বইয়ের সেট। এই তিনটে পাঠ্য বই কিন্তু আমাদের বাস্তব জগতে আছে এবং এই তিনটি পাঠ্য বই কিন্তু তাদের নাম দ্বারা সুসংজ্ঞায়িত এবং এগুলো যেহেতু জড় বস্তু, সুতরাং আমরা বলতে পারি এগুলো বইয়ের একটা সংগ্রহ। তাহলে কিন্তু এগুলো একটা সেট হলো। এর বাইরে আমরা যদি বলি প্রথম 10টি বিজোড় স্বাভাবিক সংখ্যার সেট, এই জিনিসটা সরাসরি কিন্তু উপস্থিত থাকে না, সংখ্যা কিন্তু আসলে আমাদের কল্পনা। সুতরাং এই যে কল্পনা বা চিন্তা জগতের বাট সংখ্যাগুলো কিন্তু সুসংজ্ঞায়িত, সুতরাং চিন্তা জগতের সুসংজ্ঞায়িত হইল। বস্তু হয়তো না, বাট তারা অনেকটা বস্তুর মতো এবং এদের একটা সমাবেশ যেহেতু এখানে আছে, একটা সংগ্রহ যেহেতু আছে সংখ্যাগুলোর, সুতরাং এটাও একটা সেট হিসেবে কিন্তু আত্মপ্রকাশ করতেই পারে। আচ্ছা, এবার তাহলে আমরা হয়তো সেট সম্পর্কে বুঝে গেছি। তো চলো পরবর্তী ধারণায় যাওয়া যাক। একটা সেট যেহেতু অনেকগুলো সুসংজ্ঞায়িত বস্তুর সংগ্রহ বা সমাবেশ হবে, সুতরাং আমরা বলতেই পারি একটা সেটের মধ্যে অনেকগুলো উপাদান থাকবে। আর এই যে প্রত্যেকটা ছোট ছোট অংশ একটা সেটের মধ্যে, এগুলোই হচ্ছে সেটের উপাদান। আমরা যখন ইংরেজিতে এদেরকে বলবো উপাদান বা এলিমেন্ট হিসেবে আমরা এদেরকে বলতে পারি। আর এই উপাদান বা এলিমেন্ট প্রকাশের চিহ্ন হিসেবে এই চিহ্নটা ব্যবহার করা হয়। এখন একটা জিনিস চিন্তা করো, আমরা যেরকম সেটই চিন্তা করি না কেন, সেটা আমাদের বাস্তব জগতে থাকুক আর কল্পনার জগতেই থাকুক না কেন, সেট তখনই সার্থক হবে যখন আমরা সেটাকে প্রকাশ করতে পারবো। সুতরাং আমাদের জন্য অতি গুরুত্বপূর্ণ একটা ধাপ হচ্ছে সেট শেখার ক্ষেত্রে সেট প্রকাশের পদ্ধতি। তাহলে একটু চিন্তা করে দেখো, সেটটাকে আমরা দুইটা পদ্ধতিতে কিন্তু প্রকাশ করতে পারি, সেটা হচ্ছে তালিকা পদ্ধতি এবং সেট গঠন পদ্ধতি। এই দুইটা পদ্ধতি কি, সহজ কথায় আগে একটু বলে দিচ্ছি। তালিকা পদ্ধতি হচ্ছে সেটের উপাদানগুলোকে সরাসরি বলে দেওয়ার পদ্ধতি, আর সেট গঠন পদ্ধতি হচ্ছে সেটের উপাদানগুলোকে সরাসরি বলে না দিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে শর্ত আকারে প্রকাশ করার পদ্ধতি। এখন চলো আমরা একটু সংজ্ঞা আকারে ধারণা নেওয়ার চেষ্টা করি। প্রথমেই আছে তালিকা পদ্ধতি। দেখো সংজ্ঞাটা কি আছে, এই পদ্ধতিতে সেটের সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ করে দ্বিতীয় বন্ধনীর মাঝে আবদ্ধ করা হয়। একাধিক উপাদান থাকলে কমা ব্যবহার করায় উপাদানগুলো পৃথক করা হয়। অর্থাৎ সোজা কথায় সেটের সকল উপাদানগুলো যখন দ্বিতীয় বন্ধনীর মধ্যে সুস্পষ্টভাবে উল্লেখ থাকবে সেটাকে হচ্ছে তালিকা পদ্ধতি। এর পরবর্তী পদ্ধতিটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। এই পদ্ধতিতে সেটের সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ না করে কোনো না কোনো সাধারণ ধর্মের উল্লেখ থাকে। সোজা কথায় সেটের সকল উপাদানগুলো সরাসরি উল্লেখ না করে দিয়ে যদি ঘুরিয়ে পেঁচিয়ে শর্ত আকারে বলা হয় তাহলে সেটাই হচ্ছে সেট গঠন পদ্ধতি। এবার চলো উদাহরণ দিয়ে বোঝা যাক। যেমন a = ab, b = 2 4 6, এই সেটগুলোর দিকে খেয়াল করলে দেখতে পাবে যে সেটের সকল উপাদানগুলো সুনির্দিষ্টভাবে বলা আছে এবং দ্বিতীয় বন্ধনীর মাঝে আবদ্ধ আছে। সুতরাং এটাই হচ্ছে সেট প্রকাশের তালিকা পদ্ধতি। আর দ্বিতীয় ক্ষেত্রে তোমরা দেখতে পাবে যে এখানে একটি সেট আছে a = x such that x স্বাভাবিক বিজোড় সংখ্যা। এখানে খেয়াল করছো যে সেটের উপাদানগুলো বের করার শর্তটা কিন্তু বলা আছে, বাট সরাসরি কিন্তু সেটটা বলা নেই। সুতরাং এটাই হচ্ছে সেট গঠন পদ্ধতি। এখন আমাদের বিভিন্ন অঙ্কের মাঝে বিভিন্ন সময় কখনো কখনো সেট গঠন থেকে তালিকা পদ্ধতিতে যাওয়ার প্রয়োজন পড়তে পারে বা তালিকা থেকে সেট গঠন পদ্ধতিতে আসার প্রয়োজন পড়তে পারে। সেক্ষেত্রে আমরা কি করব, তার জন্য আমরা উদাহরণ 1, 2 এবং 3 এই তিনটে অঙ্ক একটু প্র্যাকটিস করে বোঝার চেষ্টা করব। উদাহরণ একটার দিকে লক্ষ্য করো, এখানে আমরা কি দেখতে পাচ্ছি, a = 7, 14, 21 এবং 28 এই সেটটাকে তালিকা থেকে গঠন পদ্ধতিতে প্রকাশ করতে বলা হয়েছে।
তাহলে এখানে আমরা কি করতে পারি, প্রথমত এই সেটের উপাদানগুলো একটু লিখে নিলাম, তারপর একটু খেয়াল করে দেখতে পাবা এই জিনিসটা কিন্তু মোটামুটি 7 ঘরের নামটাকে সমর্থন করতেছে, মানে সোজা কথায় এটা হচ্ছে 7-এর গুণিতকগুলো, অর্থাৎ 7 অক্ষে 7, 7 দুগুণে 14, 3 7 21 এবং 4 7 28। সুতরাং বলাই যায় যে এগুলো হচ্ছে 7-এর গুণিতক, অর্থাৎ এক্স সাজ দ্যাট এক্স 7-এর গুণিতক। এখন বোঝার চেষ্টা করো 7-এর গুণিতক 7 থেকে শুরু ঠিক আছে, বাট 28 পর্যন্ত কি থেমে যায় নাকি তারপরে আরও আছে? আরও যেহেতু আছে, সুতরাং আমাদের এক্ষেত্রে একটা আপার লিমিট এবং লোয়ার লিমিট দিয়ে দিলে ভালো হবে। এক্ষেত্রে আমরা কি করতে পারি, 7-এর গুণিতক এবং যেহেতু 0-র চাইতে ছোট হবে না এক্সের মান কখনোই, সেজন্য আমরা বলতে পারি এক্সের মান 0-র চাইতে বড় এবং 28-এর চাইতে ছোট অথবা সমান। এটার দ্বারা আমরা কি প্রকাশ করতে পারলাম, যে এক্সের যতগুলো মান আছে সেগুলো অবশ্যই 0-র চাইতে বড় হইতে হবে এবং 28-এর চাইতে ছোট অথবা সমান হইতে হবে। এর বাইরে 7-এর গুণিতক আরও শর্তকে উল্লেখ করে দিল, যার দ্বারা বোঝাইল যে এক্সের মান 7-এর গুণিতক তো হতেই হবে, পাশাপাশি 0-র চাইতে বড় এবং 28-এর চাইতে ছোট অথবা সমান হতে হবে। এবার চলো উদাহরণ 2-এ যাওয়া যাক। এখানে কি বলা আছে, 20 = এক্স সাজ দ্যাট এক্স 28-এর গুণনীয়ক সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। এখন একটু বোঝার চেষ্টা করো, এখানে আগের সেট গঠন পদ্ধতিটির মতো খেয়াল করছো কোনো প্রকার আপার লিমিট এবং লোয়ার লিমিট দেওয়া নেই। এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, শুধুমাত্র একটা শর্তকে বাস্তবায়ন করলে যে উপাদানগুলো পাওয়া যায় ওগুলো সরাসরি লিখে দিলেই হয়ে যাবে। যেমন 28-এর গুণনীয়ক আমরা ছোটোবেলায় যে পদ্ধতিতে বের করেছি ঠিক সেম পদ্ধতিতে আমরা এখানে বের করার চেষ্টা করব। এরপরে 28-এর গুণনীয়কগুলো আমরা এখন পেয়ে গেছি, সুতরাং আমরা বলতেই পারি 28-এর যতগুলো গুণনীয়ক আছে সবগুলোই হচ্ছে বি সেটের তালিকা পদ্ধতির মাঝে চলে আসবে, কেননা এইখানে 28-এর গুণনীয়কের পরে কোনো প্রকার আপার লিমিট এবং লোয়ার লিমিট দেওয়া নাই, অর্থাৎ কতটুকু বড় হবে কতটুকু ছোট হবে সেটার কোনো লিমিট কিন্তু এখানে দেওয়া নাই। এবার চলো উদাহরণ 3টার দিকে তাকানো যাক। উদাহরণ 3টার ক্ষেত্রে কি বলা আছে দেখবে, সি = এক্স সাজ দ্যাট এক্স ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং এক্স স্কোয়ার ইজ লেস দ্যান 18 বা 18। এখন খেয়াল করো এখানে টোটাল 2টা শর্ত আছে। প্রথমত হচ্ছে এক্সকে অবশ্যই ধনাত্মক পূর্ণ সংখ্যা হইতে হবে, দ্বিতীয়ত হচ্ছে এক্স স্কোয়ারের মান অবশ্যই 18 চাইতে ছোট হইতে হবে। সুতরাং আমরা আগে প্রথম শর্তটা নিয়ে কাজ করার চেষ্টা করব। ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলোর মধ্যে কি আছে, 1 2 3 4 5 6 7 8 ইত্যাদি আনলিমিটেড পর্যন্ত এগুলো হইতে পারে। এখন এই তো একটা শর্ত কেবল গেল, এর মধ্য থেকে যাদের স্কোয়ার 18 চাইতে ছোট কেবলমাত্র তাদেরকেই কিন্তু আমরা হিসাবের মাঝে কাউন্ট করব। এখন খেয়াল করো প্রথম ধনাত্মক পূর্ণ সংখ্যা 1, যার স্কোয়ার রেজাল্ট হচ্ছে 1, এটা 18 চাইতে ছোট, সুতরাং থাকলো। এরপরে দ্বিতীয় ধনাত্মক পূর্ণ সংখ্যা হচ্ছে 2, যার স্কোয়ারের মান 4, এটাও 18 চাইতে ছোট, সুতরাং এটাও সঠিক। এরপরে তৃতীয় ধনাত্মক পূর্ণ সংখ্যা হচ্ছে 3, যার স্কোয়ারের মান হচ্ছে 9, সুতরাং আমরা বলতে পারি 3ও কিন্তু ওই সেটটির উপাদানের মাঝে থাকলো। এরপরে চতুর্থ উপাদান হচ্ছে এক্স = 4, 4-এর স্কোয়ারের মান হচ্ছে 16, সুতরাং এক্ষেত্রে আমরা বলতে পারি এটাও 18 চাইতে ছোট, সুতরাং সি এর মধ্যে 4 উপাদানটিও থাকবে। এর পরবর্তী উপাদান 5-এর ক্ষেত্রে আমরা যদি চিন্তা করি 5-এর স্কোয়ার হচ্ছে 25, কিন্তু এই 25টা কিন্তু 18 চাইতে বড়, সুতরাং অবশ্যই 5 আর সি সেটের উপাদান হতে পারবে না। সুতরাং 2টা শর্তকে পূর্ণ করতে পারে এমন সংখ্যাগুলো কি কি, 1 2 3 এবং 4, কারণ এরা যেমন একাধারে ধনাত্মক পূর্ণ সংখ্যা, অন্যদিকে এদের স্কোয়ার কিন্তু আবার 18 চাইতে ছোটও বটে। সুতরাং অবশ্যই নির্ণয় সেট হিসেবে আমরা কি বলবো, 1 2 3 এবং 4। এর পরবর্তী যে ধারণাটি আছে সেটি হলো সসীম সেট এবং অসীম সেট। একটা জিনিস বোঝার চেষ্টা করো, কোনো কিছুর যখন সীমা থাকে তখন সেই জিনিসটাকে আমরা কি বলি, সসীম, আর যখন কোনো কিছুর কোনো সীমা থাকে না, আনলিমিটেড থাকে, তখন সেটাকে আমরা বলতে পারি অসীম। ঠিক তেমনি যখন কোনো সেটের উপাদান সংখ্যা নির্দিষ্ট থাকবে বা সোজা কথায় গণনা করে নির্ধারণ করা যাবে সেই জিনিসটাকে আমরা কি বলবো, সসীম সেট। আর যখন কোনো সেটের উপাদান সংখ্যা গণনা করে নির্ধারণ করা যাবে না, আনলিমিটেড থাকবে, সেটাকে আমরা বলবো অসীম সেট। একদম বেসিক সংজ্ঞা আকারে বলতে গেলে যে সেটের উপাদান সংখ্যা গণনা করে নির্ধারণ করা যায় তাকে আমরা সসীম সেট বলতে পারি, আর যে সেটের উপাদান সংখ্যা গণনা করে শেষ করা যায় না বা নির্ধারণ করা যায় না তাদেরকে আমরা অসীম সেট বলতে পারি। চলো একটু উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করা যাক।
এখানে দেখবে ডি সমান সমান এক্স ওয়াই জেড একটি সেটের কথা বলা আছে, ই সমান সমান 3, 6, 9 থেকে শুরু করে ডট ডট দিয়ে 60 পর্যন্ত বলা আছে। উভয় ক্ষেত্রেই খেয়াল করবে যে উপাদান সংখ্যা মোটামুটি নির্দিষ্ট। এক্ষেত্রে উপাদান সংখ্যা আছে 3টা, আর এক্ষেত্রে যে কয়টাই থাকুক 60 পর্যন্ত গিয়ে কিন্তু থেমে গেছে, সুতরাং উপাদান সংখ্যা মোটামুটি নির্দিষ্ট। এরপরে আরও একটা সেট খেয়াল করবে, এক্স সাজ দ্যাট এক্স মৌলিক সংখ্যা এবং এর মান হচ্ছে 30-এর চাইতে বড় এবং 70-এর চাইতে ছোট। সুতরাং আমরা বলতেই পারি যে 30-এর চাইতে বড় এবং 70-এর চাইতে ছোট মৌলিক সংখ্যা মোটামুটি কিন্তু লিমিটেড, অর্থাৎ গণনা করে শেষ করা যাবে। তাহলে এগুলো হলো সসীম সেট। আর যদি আমরা অসীম সেটের কিছু উদাহরণ দেখতে যাই, এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কি এ সমান সমান এক্স সাজ দ্যাট এক্স স্বাভাবিক বিজোড় সংখ্যা। এখন দেখো, স্বাভাবিক বিজোড় সংখ্যার কি কোনো লিমিট আছে? এর কি কোনো শেষ আছে? যেহেতু শেষ নাই, সুতরাং এটা হচ্ছে অসীম সেট। এরপরে যদি আমরা স্বাভাবিক সংখ্যার সেটের কথা বলতে যাই, এন সমান সমান 1, 2, 3, 4 ইত্যাদি, তাহলে এটাকেও আমরা অসীম সেট বলতে পারি, কারণ এরও কোনো কিন্তু শেষ নাই। ঠিক তেমনি সকল পূর্ণ সংখ্যার সেট, সকল মূলদ সংখ্যার সেট, সকল বাস্তব সংখ্যার সেট ইত্যাদি সব কিছুকেই কিন্তু আমরা অসীম সেট বলতে পারি। এর পরবর্তীতে উদাহরণ 4-এর দিকে তাকালে আমরা খেয়াল করব যে সকল স্বাভাবিক সংখ্যার সেট একটি অসীম সেট, এটিকে আমাদেরকে প্রমাণ করতে বলা হয়েছে। এখন আমরা যদি সকল স্বাভাবিক সংখ্যার সেট চিন্তা করি, তাহলে সকল নর্মাল নাম্বারের সেট আসতেছে আমার 1, 2, 3, 4, 5, 6, 7, 8 থেকে শুরু করে আনলিমিটেড পর্যন্ত। এখন এখান থেকে যদি আমরা শুধুমাত্র বিজোড় সংখ্যাগুলো নিয়ে সেট গঠন করি, সেটাও যেমন আনলিমিটেড। জোড় সংখ্যাগুলোকে নিয়ে আমরা যদি সেট গঠন করি, সেটাও কিন্তু আনলিমিটেড। এখান থেকে কোনো নির্দিষ্ট সংখ্যার গুণিতক নিয়ে যদি আমরা সেট গঠন করি, সেটাও কিন্তু আনলিমিটেড। অর্থাৎ এন তো শুধুমাত্র নয়, বরং এন এর বিভিন্ন উপাদানসমূহ দ্বারা যে সকল সেট বানানো হচ্ছে, কোনোটারই কিন্তু উপাদান সংখ্যা গণনা করে নির্ধারণ করা যাচ্ছে না। সুতরাং নিঃসন্দেহে বলা যায় যে এন একটি অসীম সেট। তো বিদায় বন্ধুরা, আজকের ক্লাস এই পর্যন্তই। আজকের এই ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবে না, এবং পরবর্তী ভিডিওগুলো আপলোড হবার সাথে সাথেই পাওয়ার জন্য তোমরা সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখতে পারো। ধন্যবাদ সকলকে।